জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার শুরুর আদেশ। রাত সাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। নির্বাচনের উদ্যোগে প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ। সংবিধানে জুলাই ঘোষণাপত্র সংযুক্তি নিয়ে এনসিপির সাথে দ্বিমত। কোনো নির্বাচনী ইভিএম ব্যবহার করা হবে না, প্রবাসীদের জন্য থাকবে পোস্টাল ব্যালট, জানিয়েছেন ইসি। অবসরে পাঠানো হলো 16 জজ সহ বিচার বিভাগীয় 18 কর্মকর্তাকে। জনস্বার্থে সিদ্ধান্ত, বলছে আইন মন্ত্রণালয়। এসএসসিতে এবার পাস 68.45, জিপিএ 5 1,39,000। দেশ সেরা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অপরাধের দায় স্বীকার করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছেন। 3 আগস্ট সূচনা বক্তব্য এবং 4 আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। এদিকে রাজসাক্ষী হওয়ায় নিরাপত্তার স্বার্থে একক সেলে রাখা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আহমেদ সরারের রিপোর্ট। 24 জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন জানায় প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় হিসেবে 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে উস্কানি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অপরাধ করা, 16 জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা, 5 আগস্ট চাংখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠনের আদেশ দেন। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। তো চার্জ গঠন হয়েছে, চার্জ গঠনের পরে আগামী 3রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং 4ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। অভিযোগ গঠনের আগে সাবেক আইজিপিকে দোষী না নির্দোষ জানতে চায় ট্রাইব্যুনাল। মামুন তার দায় স্বীকার করেন। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024 জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন এবং তিনি এখন জেলেই থাকবেন, কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, আদেশের কপি পেয়ে তিনি পরবর্তী করণীয় ঠিক করবেন। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। দায় স্বীকার করে ট্রাইব্যুনালকে সহায়তা করতে চাওয়ায় সাবেক আইজিপিকে কারাগারে বাড়তি নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এরশাদ থেকে শুরু করে যতগুলো সরকারেরই পতন হয়েছে বাংলাদেশে, সবাই কোনো না কোনো আন্দোলনের মুখেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু এবারের মতো এত প্রাণহানি আর কোনো রাজনৈতিক আন্দোলনই ঘটেনি। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আহ্বান, ইসি যেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার ব্যবস্থা করে। তবে বিভিন্ন দলের নেতাদের অভিযোগ, নামে ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের প্রেতাত্মারা বিদায় নেয়নি। আওয়ামী লীগকে জায়গা করে দিতে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান তারা। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, গুম করা হয়েছে 1700 নেতাকর্মীকে।
হত্যার শিকার হয়েছে 20,000-এর মতো বিএনপির নেতাকর্মী। জুলাইয়ে 600 নেতাকর্মী শহীদ হয়েছেন। সংস্কার বিএনপির রক্তে উল্লেখ করে তিনি বলেন, ভিশন 2030 ও 31 দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে এমন অপপ্রচার দলটির প্রতি চরম অন্যায়, সত্যের অপলাপ মাত্র। আমি আজকে প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, অ্যান্ড হি ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 35% শুল্কে পোশাক শিল্পের বড় ক্ষতি হবে উল্লেখ করে এ বিষয়ে সরকারকে মনোযোগ দিয়ে কাজ করার পরামর্শ দেন বিএনপির মহাসচিব। পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আছে, তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে, উঠতে পারবে না। অর্থাৎ আমাদের অর্থনীতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাই ভেঙে যাবে। এটা অত্যন্ত একটা সমস্যা, বড় সমস্যা। এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন। অনুষ্ঠানে নির্বাচন নিয়ে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। আমরা ইলেকশন চাই, কিন্তু আমরা জেনে ইলেকশন চাই। এই কথাকে ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান। আরে বাবা, হোয়াট ডু মিন বাই জেনতেন? উনি জনগণ বলতে বুঝিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদী আমলে যেভাবে রাতে বাক্স ভর্তি করা হয়েছিল, ভোট কেন্দ্র দখল করা হয়েছিল, ব্যালট কাটা হয়েছিল, সন্ত্রাস করা হয়েছিল, এই জাতীয় ইলেকশনকে উনি বলেছেন জেনে ইলেকশন আমি চাই। তার অর্থ এই না যে আমরা নির্বাচন চাই না, নির্বাচন পিছাতে বলেছি, নট দ্যাট। আমরা সংসদ নির্বাচন করতে চাই। কেন? নির্বাচন যদি সংসদে না হয়, তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয়। জাতি ঐক্যবদ্ধভাবে চেয়েছিল দেখেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই কারো অবদান কম বা বেশি। এটি একটি সামগ্রিক বিজয়। সেই বিজয়কে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে আরও ধৈর্য, আরও ঐক্য, আরও সহনশীলতার পরিচয় দিতে হবে। এর আগে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি চায় বিএনপি, তবে সংবিধানে ঘোষণাপত্র সংযুক্ত থাকবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জুলাই ঘোষণাপত্র শুধু সংবিধানের প্রারম্ভেই নয়, মূল ভিত্তি হিসেবেই সংবিধানে সংযুক্তির কথা বলছে এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব আলোচনা হয়েছে। পাশাপাশি জরুরি অবস্থা জারি, প্রধান বিচারপতি নিয়োগ বিষয়ে প্রায় একমত রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন বিধান নিয়ে ঐকমত্য অনেক দূরে গিয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। সাংবিধানিক কাউন্সিল সহ কয়েকটি বিষয়ে অনৈক্য থাকলেও বেশ কিছু বিষয়ে ঐকমত্য পৌঁছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় জরুরি অবস্থা জারি এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সামান্য কিছু মতপার্থক্য ছাড়া দলগুলোর প্রতিনিধিরা মোটামুটি একমত। আলোচনায় এগিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গেও। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত হয়েছেন যে এই সংশোধনীর মাধ্যমে পরিবর্তনের মধ্য দিয়ে এটা নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনাটা আরও খানিকটা অগ্রসর হতে পেরেছি আমরা, এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন কোনো অবস্থাতেই বিতর্কের মধ্যে না পড়ে, এই সমস্ত বিবেচনা করেই রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক লক্ষ্য করছেন, আমরা সেগুলো বিবেচনা করছি। অভ্যন্তরীণ গোলযোগের যে কথাটা আছে এখন 141 কতে, সেটি না রাখার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রীয় বা সাংবিধানিক স্বীকৃতি নিয়ে দ্বিমত না থাকলেও ঘোষণাপত্র সংবিধানের সংযুক্তির বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
1972 সেই কনস্টিটিউশনেও সেই সরকারও স্বাধীনতার ঘোষণাপত্রকে কিন্তু তফসিলে সংযুক্ত করে নাই, কারণ এটা লিটারেচার হিসেবে, এটা হিস্টোরিক ডকুমেন্ট হিসেবে আর্কাইভে থাকে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে এমবডিড করা থাকে না। এটা আমি আপনাদের স্মরণ করার জন্য, নট ফর ইউর নলেজ, শুধু স্মরণ করে এই জন্য বলছি, সেই ডকুমেন্টটা কিন্তু তখনকার কনস্টিটিউশনে এমবডিড ছিল না, তফসিলেও ছিল না। এটা কি ইন্ডিকেট করে যে কোনো ঘোষণাপত্র এটা সংবিধানের অংশ হয় না। ঘোষণাপত্র হলো ঘোষণাপত্র, এবং সেটার রাজনৈতিক গুরুত্ব থাকে, ঐতিহাসিক গুরুত্ব থাকে। ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান 2024 জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। এটাকে আমরা যথাযথ মর্যাদায়, যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। তবে জুলাই ঘোষণাপত্র সংবিধানের সংযুক্তির বিষয়ে অনড় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং সেই নতুন সংবিধানের প্রিয়াম্বলে, প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে, এবং এই জুলাই ঘোষণাপত্র গাইডিং প্রিন্সিপাল হিসেবে রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিচার সংস্কার ও নতুন সংবিধানের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় নড়াইলে পুরাতন বাস টার্মিনাল চত্বরে এক পথসভায় একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে গণহত্যার বিচার, দেশের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রয়োজন, কিন্তু সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল এসব সংস্কারের চেয়ে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে। এর আগে 10ম দিনের কর্মসূচি হিসেবে মাগুরায় তিনি বলেন, জুলাই সনদ নিয়ে এখনও টালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দেয়া না হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও মাঠে নামবেন বলে হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি, কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমেই নির্বাচনের দিকে যেতে হবে। আগামী 3রা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব। আমাদের যেই দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, বিএনপি শহীদ জিয়ার দল, এ দল কেবল সাধারণ মানুষের কাছেই দায়বদ্ধ থাকবে। বিএনপি শেখ হাসিনার মতো নাকে খত দিয়ে ক্ষমতায় আসা দল নয় বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে ডেমরা থানা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে একথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, বিএনপি সদস্য সংগ্রহকালে কেবল আওয়ামী লীগ নয়, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারিদেরও কোনোভাবে দলে নেওয়া যাবে না। যারা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের সদস্যপদ নবায়নের ক্ষেত্রে চিন্তাভাবনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দলটির নেতারা বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে। আমরা কারো কাছে খুনি হাসিনার মতো খত দিয়ে ক্ষমতায় আমরা যাচ্ছি না। আমার বিশ্বাস যে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ ধানের শীষে উপরে আস্থা রাখবে। শুধু যে আওয়ামী লীগকে বাদ দিতে হবে তা না, এলাকার যারা সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, অস্ত্রবাজ, যারা কোনো দল করে না, যে কোনো দলের ব্যানার ব্যবহার করে তারা অপকর্ম করে, তারা জনগণকে অত্যাচার নির্যাতন করে, তাদেরকেও কিন্তু আমাদেরকে বেছে বেছে এই সদস্য সংগ্রহ কার্যক্রম থেকে বাদ দিতে হবে। আগামী নির্বাচন বিএনপির ভাগ্যের পরিবর্তন নির্বাচন। এই নির্বাচনকে যদি কোনো ষড়যন্ত্র করে ভারতের রয়্যাল এজেন্টরা যদি বানচাল করতে পারে, তাহলে বিএনপির দুঃখের আর সীমা থাকবে না। 16 বছর আপনারা বাড়িঘর থাকতে পারেন নাই, 16 বছর আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই। সব আওয়ামী লীগ আপনাদের ব্যবসা বাণিজ্য জমি জমা কেড়ে নিয়েছে।
আগামী নির্বাচনে থাকছে না ইভিএম। জাতীয় কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। এছাড়া এবার প্রবাসী ভোটাররাও পোস্টাল পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। দিনব্যাপী বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্বে বর্তমান কমিশনের ৮ম সভা হয়েছে। আরপিও, প্রবাসী ভোট, সীমানা নির্ধারণ, প্রার্থীর হলফনামা, নির্বাচন কমিশন আইন সহ বেশ কিছু বিষয়ে দিনভর আলোচনা করেন কমিশনাররা। বৈঠক শেষে বিকেলে গণমাধ্যমে সবার বিস্তারিত তুলে ধরেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, বাতিল হচ্ছে বিতর্কিত ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য। এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। প্রবাসীদের ভোট কাস্টিংয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে দাবি করে তিনি বলেন, এবারই প্রথম পোস্টাল পদ্ধতিতে জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন প্রবাসীরা। এজন্য ৪৪ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রাজনৈতিক ঐক্যমত এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএম এর পক্ষে কোনো মত এই মুহূর্তে নাই। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না। বৈঠকে আরও আলোচনা হয়েছে প্রার্থীর হলফনামা, নির্বাচন কমিশন আইন, নির্বাচন কমিশন সার্ভিস, সীমানা নির্ধারণ ও নতুন দলের রেজিস্ট্রেশন সহ বেশ কিছু বিষয়ে। সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই, এই হচ্ছে ফাইনাল কথা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৬ জন সহ মোট ১৮ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছে সরকার। রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকরি আইন ২০১৮-র ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মুজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা, মনির কামাল, শহীদুল ইসলাম, আল মাহমুদ ফয়জুল কবির, মোহাম্মদ নাজিমুদ্দৌলা, AKM মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহি ভুইয়া, আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ রুস্তম আলী, নুরুল ইসলাম, AKM এনামুল করিম, মোহাম্মদ হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপরে বর্ণিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। ২০২৫ সালের SSC ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সারা দেশে পাশের হার ৬৮.৪৫%। এবার SSC ও সমমানের পরীক্ষায় পাশের হার ও GPA-5 দুটিই কমেছে। গত বছর পাশের হার ছিল ৮৩.৪। গত বছরের তুলনায় এই বছর পাশের হার কমেছে ১৪.৯৫%। এবার GPA-5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। সরকার প্রধানের হাতে ফলাফলের শীট তুলে দেওয়ার প্রথা থাকলেও এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছে। সারা দেশে পাশের হার ৬৮.৪৫%। এবার SSC ও সমমানের পরীক্ষায় পাশের হার ও GPA-5 দুটিই কমেছে। গত বছর পাশের হার ছিল ৮৩.৪%। GPA-5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭৩,৬১৬ জন এবং ছাত্র ৬৫,৪১৬ জন। গত বছর GPA-5 পেয়েছিল ১,৮২,১২৯ জন, যা ছিল এবছরের তুলনায় ৪৩,০৯৭ জন বেশি। ঢাকা শিক্ষা বোর্ডের এক মতবিনিময় সভায় ফলাফলের তথ্য তুলে ধরেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দকার এহসানুল কবির। সায়েন্সে আমাদের তো গড়ে পার্সেন্টেজ 67.51, সায়েন্সের পার্সেন্টেজ হচ্ছে পাশের পার্সেন্টেজ 85.29।
তাহলে ধারণা করতে পারছেন যে অপর দুটো গ্রুপে কম আছে। হিউম্যানিটিজ আর্টসে হচ্ছে 49.54 আর বিজনেস স্টাডিজ এতে হচ্ছে 67.15। তাহলে সায়েন্সের পার্সেন্টেজ আমরা ধারণা করতে পারি যে 85.29, তো এখানে মোটামুটি কাঙ্ক্ষিত আছে। এবার সবচেয়ে বেশি পাশ করেছে রাজশাহী বোর্ডে, সেখানে পাশের হার 77.63%, যশোরে 73.63, চট্টগ্রামে 73.07, সিলেটে 68.57, ঢাকা বোর্ডে 67.51, দিনাজপুরে 67.03, কুমিল্লায় 63.60, ময়মনসিংহে 58.22 এবং বরিশাল বোর্ডে 56.38%। এবার সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.09 আর কারিগরিতে 73.63%। আমাদের উপর মহল থেকে মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশনা ছিল না, কোনো চাপ ছিল না, কোনো নির্দেশনা ছিল না, যা হবে তাই। এই মেসেজ আমরা এই মেসেজটাই এক্সামিনারদেরকে দিয়েছি। আমরা এক্সামিনারদের কাছ থেকে যে নম্বর পেয়েছি আমরা সেইটাই কম্পিউটারে দিয়ে রেজাল্ট বের করেছি। শতভাগ পাশ করেছে 984টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কোনো শিক্ষার্থী পাশ করেনি 134টি শিক্ষা প্রতিষ্ঠানে। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল 10 এপ্রিল আর শেষ হয় 13 মে, আর মোট পরীক্ষার্থী ছিল 19 লাখের বেশি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ঘিরে শিক্ষার্থীদের ছিল আনন্দ উচ্ছ্বাস। বৃষ্টি উপেক্ষা করে সাফল্য উদযাপন করতে শিক্ষা প্রতিষ্ঠানে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। তবে এবছর জিপিএ 5 ও পাশের হার কিছুটা কমেছে ভিকারুন্নেসা নূন ও মতিঝিল আইডিয়ালের মতো রাজধানীর নামকরা প্রতিষ্ঠানগুলোতেও। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। উদ্বেগ উৎকণ্ঠার সাথে প্রত্যাশা পূরণের অপেক্ষা, কখন জানা যাবে ফলাফল। দীর্ঘ 10 বছরের স্কুল জীবন শেষে এসএসসির ফল প্রকাশের আগ মুহূর্তে উত্তেজনার পারদ তাই ঊর্ধ্বমুখী। টেনশন তো অবশ্য, ওরা সবাই পাইছে, আমি এখনো রেজাল্ট দেখতে পাই নাই, এখন আসলাম, দেখলাম ওদের ফোন দিয়ে, অনেক ভালো লাগতেছে। স্কুলের নোটিশ বোর্ড বা মোবাইল ফোনে SMS কিংবা ইন্টারনেটে কাঙ্ক্ষিত রেজাল্ট হাতে পাওয়ার পর আনন্দ উচ্ছ্বাস আর আবেগের দোলাচলে শিক্ষার্থীরা। সহপাঠীদের সাথে কাঙ্ক্ষিত ফল লাভের আনন্দ ভাগাভাগি করতে বৃষ্টি কাদা উপেক্ষা করে তাই অনেকেই ছুটে এসেছেন প্রিয় শিক্ষাঙ্গনে। প্রিয় সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও। ছোটবেলা থেকে সবসময় এই যাবৎকালে সে তার পজিশন সবসময় সে 3-এর মধ্যে নিজের পজিশন ধরে রাখছে। আমার মেয়ে যে শ্রম দিয়েছে, যে পরিশ্রম করছে, আল্লাহ পাক সেই রেজাল্টটা দিয়েছেন। অনেক ভালো লাগছে, 10 বছরের স্ট্রাগল ছিল, ইট ওয়াজ ওয়ার্থ ইট, এই জন্য অনেক ভালো লাগছে, নস্টালজিয়া ফিল করছি। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এবছর পাশের হার 97.95%, জিপিএ 5 পেয়েছেন 1549 জন। আলহামদুলিল্লাহ জিপিএ 5 এসেছে। এখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমাদের ভর্তি অ্যাডমিশন পরীক্ষা আছে নটরডেমে, এখন নটরডেমের জন্য প্রিপারেশন নিব, ইনশাল্লাহ দেখা যাক। এই যে এসএসসি পরীক্ষার মধ্যে যে আমাদের শেষ তা নয়, আমাদের সামনে আরও কলেজের এডমিশন আছে, কলেজের পরীক্ষা আছে, ইন্টারের পরীক্ষা আছে, ভার্সিটি এডমিশন আছে, এই সকলের জন্য আমরা এখন থেকে প্রিপারেশন নিচ্ছি। রেজাল্টের পিছনে সবথেকে বেশি অবদান হচ্ছে আমার বাবা মা দুইজনেরই। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাশের হার 97.40%, জিপিএ 5 পেয়েছেন 1326 জন শিক্ষার্থী। জয় করার জন্য যে শক্তি আমি আশা করি যে ভিকারুন্নেসা মেয়েদের আছে, সব ছাত্রীদের প্রতি আছে, আমাদের আগাইতেই হবে এবং আমাদের জয় হবে। আমাদের ভিকারুন্নেসায় রেজাল্ট পাওয়ার পর যে উদযাপনটা সেটা খুবই অন্যরকম, মানে এই ড্রাম বাজাচ্ছে, মেয়েরা এসে হাই উল্লাস করছে, এটা অবশ্যই আমি ঘরে বসে পেতাম না, দ্যাটস ওয়াই এখানে আসা। এদিকে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজেও উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। যেমনটা আশা করেছিলাম তেমনটা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। ফিউচারে যাতে ভালোভাবে পড়ালেখা করি, কিছু একটা হই, আমার মানে অ্যাম্বিশনটা আমি ফুলফিল করতে পারি, এটাই আমার স্বপ্ন। শিক্ষা জীবনের পরবর্তী ধাপেও সাফল্যের সাথেই এগিয়ে যাবেন এই শিক্ষার্থীরা। যাদের ফল এবছর ভালো হয়নি তারাও ঘুরে দাঁড়াবেন, এমনটাই প্রত্যাশা শিক্ষক অভিভাবকদের।
নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এসএসসি পরীক্ষায় এবারও দেশ সেরা ফলাফল করেছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস NKM। শতভাগ পাশের পাশাপাশি শতভাগ GPA 5 পেয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ফলাফলের পর উৎসবে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা। শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে দেশ সেরা ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে মনে করে বিদ্যালয় কর্তৃপক্ষ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এসএসসি পরীক্ষায় দেশসেরা ফলাফলের পর এমন বাঁধভাঙা আনন্দ উল্লাসে মেতে ওঠে নরসিংদী আব্দুল কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। ফলাফল জানতে সকাল থেকেই বিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থী ও অভিভাবকরা। এবছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া 320 জন পরীক্ষার্থীদের মধ্যে শতভাগ পাস সহ GPA পেয়েছেন 320 জন। ফলাফল পর্যবেক্ষণে এটি দেশসেরা ফলাফল। নরসিংদী জেলা শহরে অবস্থিত এই বিদ্যালয়টির সেরা ফলাফলে উচ্ছ্বাসিত শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা। তারা মনে করেন শিক্ষক শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে। দক্ষ প্রশাসন এবং আমাদের স্মার্ট টিচার প্যানেল এবং আমাদের কঠোর পরিশ্রমের ফলেই আমাদের 320 জনের মধ্যে 320 জনই শতভাগ GPA 5। আমাদের এবারে দেশের রেজাল্টের পিছনে আমাদের সবার অক্লান্ত পরিশ্রম কাজ করেছে। NKM স্কুল বরাবরই তাদের কৃতিত্বের পরিচয় দিয়েছে, এবারও অনেক ভালো রেজাল্ট করেছে। আলহামদুলিল্লাহ আমাদের স্কুলে 320 জনের 320 জন A+ পেয়েছে। আমরা সবাই খুবই খুশি এবং আনন্দিত। আমরা কিছু পড়া না পারতাম, তারপর আমাদেরকে ছুটির পরে টিচাররা সবসময় পড়া শিখে তারপর আমাদেরকে ছাড়তো আর কি। তো আলহামদুলিল্লাহ রেজাল্টে খুবই খুশি হয়েছি। আমাদের এই রেজাল্টের পিছনে আমাদের শিক্ষকদের অনেক অবদান রয়েছে। আমাদের অবদানের পাশাপাশি টিচারদের অবদান সবচেয়ে বেশি। আমরা আমাদের সর্বোচ্চ ফলাফল অর্জন করতে পেরেছি। আমাদের স্যারদের অক্লান্ত পরিশ্রম, ডিটেনশন অনেক হেল্প করছে। আমরা নিজেরা যেরকম ভাবে পরিশ্রম দিয়েছি, আমাদের সাথে আমাদের স্কুল সর্বক্ষণ লেগেছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে বিশেষ নজরদারি ও শিক্ষকদের সার্বক্ষণিক তদারকির কারণেই প্রতি বছর ভালো ফলাফল সম্ভব হচ্ছে। দুর্বল শিক্ষার্থী ক্যাটাগরি আলাদা করা, তাদেরকে বিশেষ নার্সিং, রাত সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত শিক্ষকদের তত্ত্বাবধানে রেখে এই ফলাফল অর্জন করেছি। যে NKM বরাবরের মতো আছে প্রায় 1 যুগ ধরে ধারাবাহিকভাবে এই ঢাকা বোর্ডের অধীনে দেশসেরা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এই বছরের ফলাফল 320 জনের মধ্যে 320 জনই GPA 5 পেয়ে আমাদের গৌরব এবং আমাদের এই ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। গত বছর শতভাগ পাশের পাশাপাশি 99% বেশি শিক্ষার্থী GPA 5 পেয়েছিল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। ফেনীতে টানা বৃষ্টি, উজানির পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের অন্তত 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 40টিরও বেশি গ্রাম তলিয়ে গেছে। সড়ক তলিয়ে যাওয়ায় পরশুরাম ও ফুলগাজীর সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পাড়ের নতুন করে আরও 6টি জায়গায় বাঁধ ভেঙে যায়। সব মিলিয়ে 20টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। ফলে প্লাবিত অন্তত 40টি গ্রাম। টানা 3 দিন ধরে প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগীদের অভিযোগ, আগাম সতর্কতা এবং বাঁধ রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই দুর্যোগটি ভয়াবহ রূপ নিয়েছে। পানি কালকে ঘর ডুবে গেছে, তখন খাওয়া দাওয়া পাইছেন না। আমার স্বামীও অসুস্থ, আমরা এখানে 30 পরিবার আছি। এই বাথরুম নাই, কল পানি নাই, সব কিছুর কষ্ট। কোনো খানার সরকারে আঙ্গ খোঁজ খবরও নেয় না, কোনো খানায়ও দেন না। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ফুলগাজী ও পরশুরামের সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ 3 দিন ধরে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় প্লাবিত নিম্নাঞ্চল এলাকা। খাগড়াছড়ির দিঘিনালার মেরুং ইউনিয়ন, বেতছড়ি ও কবাখালীর নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। দিঘিনালা লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এছাড়া মেরুং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পানির নিচে তলিয়ে যাওয়ায় ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে 23টি পরিবার।
এদিকে খাগড়াছড়ি পৌর শহরের শালবন, কুমিল্লা টিলা, সবুজবাগ সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিতে ৩,৫০০ পরিবার। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন। টানা ৩ দিন বৃষ্টিপাতের কারণে নিচু এলাকায় পানি উঠে গেছে। সকাল থেকে দিঘিনালা লঙ্গনতুর রোডে যোগাযোগ বন্ধ। রাস্তা পানি হওয়ার জন্য পানি হওয়ার কারণে ভাঙা যেতে হচ্ছে। পানি উঠায় বন্ধ হয়ে গেছে দিঘিনালা লংগদু সড়কে যান চলাচল। বন্যা ও পাহাড় ধসের আশঙ্কায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে, জানিয়েছে জেলা প্রশাসন। পুরো জেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলায় যেহেতু ফায়ার সার্ভিসের এলাকাটি আমাদের পানি দ্বারা প্লাবিত হয় এবং পানিতে বন্যায় ডুবে গেলে ফায়ার সার্ভিস নিজেই অবরুদ্ধ হয়ে পড়ে, সেজন্য তারা যাতে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে সেজন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের 2টি নৌযান দেওয়া হয়েছে, একটি ইঞ্জিন চালিত আর একটি ফাইবার। এদিকে খাগড়াছড়ি পৌর শহরের শালবন, কুমিল্লা টিলা, সবুজবাগ সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কায় রয়েছে ৩,৫০০ পরিবার। পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন। রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। রাঙামাটিতে বৃষ্টির পরিমাণ কমে আসলেও বৃহস্পতিবার সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয় কেন্দ্রে নিতে কাজ করছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। এরই মধ্যে রাঙামাটির 2টি আশ্রয় কেন্দ্রে অর্ধশতাধিক মানুষ আশ্রয় নিয়েছে। প্রবল বর্ষণ ও মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নোয়াখালীতে শহরের রাস্তাঘাট, অফিস আদালত, বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, হোস্টেল পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ সড়ক ও বাড়িঘরেও উঠে গেছে পানি। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী 2-1 দিনের মধ্যে জেলায় বন্যার আশঙ্কা স্থানীয়দের। এদিকে জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে খাল ও ড্রেনগুলো পরিষ্কার ও সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। 2016 সালের পুলিশ কর্তৃক হত্যার শিকার ঢাকা মহানগর বিএনপির 59 নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন। এমন সংবাদ শোনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেয় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। উপহার হিসেবে আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে রাইসাকে গল্পের বই ও ড্রেস উপহার তুলে দেন তারা। এ সময় তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন প্রতিনিধি দলটি। উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মকসেদুল মুমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদাত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান সহ অন্যরা। এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে পদ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুললেন দলটির অব্যাহতি পাওয়া আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নু। জিএম কাদেরের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় এমন অভিযোগ তুলে কাউন্সিল ডাকতে জিএম কাদেরের প্রতি চ্যালেঞ্জে ছুঁড়ে দেন দলটির অব্যাহতি পাওয়া নেতারা। রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, যদি জিএম কাদেরের সৎ সাহস থাকে তবে তিনি কাউন্সিলের আয়োজন করবেন। এছাড়া কথা বলার আগে ভেবেচিন্তে বক্তব্য দিতে দলটির নতুন মহাসচিব তারা পরামর্শও দেন। রংপুর কেন্দ্রিক দল গঠনের অভিযোগ তুলে বলেন, দলে নেতার চেয়ে বহিষ্কৃত নেতার সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের নাম ভাঙিয়ে কেউ স্বার্থ উদ্ধারের চেষ্টা করলে তা কর্মীরা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল দেশের 2 পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির প্রধান সূচক ডিএসিএক্স 32 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5068 পয়েন্টে। ডিএসই 30 ইন্ডেক্সও বেড়েছে 18 পয়েন্ট। মোট লেনদেন হয়েছে 679 কোটি টাকা। এ সময় হাতবদল হওয়া 394টি কোম্পানি শেয়ারের মধ্যে দাম বেড়েছে 196টির, কমেছে 128টির, আর অপরিবর্তিত রয়েছে 70টি কোম্পানি শেয়ারের দাম। মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাজেদা খাতুন জানিয়েছেন, অর্থনীতির বিভিন্ন সূচক ইতিবাচক থাকায় বাজারে ভালো প্রভাব পড়েছে। নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ ও সরকারি উদ্যোগের ফলে বাজারে ইতিবাচক ধারায় ফিরছে বলে মনে করেন তিনি। সংবাদ শেষ করব আমরা। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার শুরুর আদেশ, রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
নির্বাচনের উদ্যোগে প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ। সংবিধানে জুলাই ঘোষণাপত্র সংযুক্তি নিয়ে এনসিপির সাথে দ্বিমত। কোন নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না, প্রবাসীদের জন্য থাকবে পোস্টাল ব্যালট, জানিয়েছে ইসি। অবসরে পাঠানো হলো 16 জজ সহ বিচার বিভাগীয় 18 কর্মকর্তাকে। জনস্বার্থে এই সিদ্ধান্ত, বলছে আইন মন্ত্রণালয়। এসএসসিতে এবার পাস 68.45, জিপিএ 5, 1,39,000। দেশ সেরা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।